ক্লাস 9 এর আজকে উপপাদ্য নাম্বার 15 বোঝানো হচ্ছে। আর উপপাদ্য আজকে আমরা শিখবো যে উপপাদ্য কি করে করতে হয়, উপপাদ্য কি করে করতে মানে উপপাদ্যের কি কি এলিমেন্ট থাকে সেগুলো আমরা জানবো, তারপরে আমরা উপপাদ্যটাকে প্রবেশ করব। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবো। উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে প্রদত্ত লেখা। প্রদত্ত প্রদত্ত মানে কি একটু পরে আমরা বুঝতে পারবো। 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে প্রদত্ত, 2 নাম্বার হচ্ছে প্রমাণ করি, 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কোনো কোনো উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন হয়, অঙ্কন করতে হয়। আর 4 নাম্বার হচ্ছে আমাদের প্রমাণ। আর এই 3 নাম্বার উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কনটা আমাদের প্রয়োজন পড়বে না। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম? প্রদত্ত লিখতে হবে, তারপরে লিখতে হবে কি প্রমাণ করি, মানে প্রমাণ করার বিষয়টা, আর কি প্রমাণ করতে হবে সেটা। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট থাকবে কি অঙ্কন, আর একটা হচ্ছে কি প্রমাণ। এগুলো বেসিক জিনিস, এগুলো লাগবেই। এবার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অঙ্কনটা প্রযোজ্য নয়। উপপাদ্য নাম্বার 15 কি বলছে? সামান্তরিকের কর্ণদ্বয়, কথা হবে না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত করে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। উপপাদ্য নাম্বার কত? 15। এটা আমাদের ফার্স্ট সামেটিভে ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি একটু সময় নিব এই কারণে, কারণ যেহেতু আমাদের ফার্স্ট উপপাদ্য বোঝানো হচ্ছে, এইটা কি বুঝেছি সেটা তো আমি জানি না। এবার আমরা 9-এ বুঝবো, ভালো করে বুঝবো। এবার বিষয়টা হচ্ছে আমাকে প্রত্যেকটা এলিমেন্ট জানতে হবে। সামান্তরিক কি, কর্ণদ্বয় কি, পরস্পর কি, এবার সমদ্বিখণ্ডিত জিনিসটা কি। তাহলে আমাদের উপপাদ্যটা নিয়ে আর বইয়ে পড়তে হবে না। বুঝে গেছে? সামান্তরিক কাকে বলা হয়? চতুর্ভুজের যে চতুর্ভুজ অঙ্কন করতে গেলে চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু। তো চারটি বাহু তারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। তাহলে সামান্তরিক আবার কি? সামান্তরিক মানে হচ্ছে চতুর্ভুজের যে 4টা কোণ আছে, এই যে 4টা কোণ আছে না, 4টা কোণ, এদের মান কখনো সমান হবে না। এদের মান কখনো সমান, কিন্তু পরস্পর বাহুগুলো সমান হতে পারে। বিপরীত বাহুগুলো মানে বিপরীত যে বাহুগুলো আছে সেগুলো পরস্পর সমান, মানে এটার সমান এটা হতে পারে, এটা সমান এটা হতে পারে, কিন্তু কোণগুলো কখনো সমান হবে না। একেই কি বলা হয়? সামান্তরিক। আচ্ছা, কি বলেছে? কর্ণ। সামান্তরিকের কর্ণ আবার কি জিনিস? কর্ণ মানে হচ্ছে এই যে একটা রুমটা আছে, আমরা রুমের মধ্যে যে ক্লাস করছি, এই কোণ থেকে ওই কোণ একটা কোণ হবে, তাই এটাকে বলা হয় কর্ণ। মানে কি এই কোণ থেকে এটা একটা কর্ণ, এই কোণ থেকে এটা একটা কর্ণ। তাহলে একটা সামান্তরিকের কটা কর্ণ থাকে? দুটো। 4টা কোথায়? এই দিক থেকে এটা একটা, এই থেকে এটা একটা, তাহলে কটা কোণ? কর্ণ কটা? সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি? সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি? খণ্ডিত মানে কি? খণ্ডন করে দেওয়া, মানে কেটে দেওয়া। তাহলে এখানে একজনকে কাটছে না, অর্থাৎ এটা একটা বিন্দু পেয়েছি না, এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত। মানে প্রত্যেকটা কর্ণ এক জায়গায় এসে মিলিত হয়েছে, তো দুটো কর্ণ এক জায়গায় এসে মিলিত হয়েছে, তাই এটাকে বলা হয় সমদ্বিখণ্ডিত। ইজ ইট ক্লিয়ার সবার? বেশ, তাহলে আমরা সামান্তরিক দেখলাম, কর্ণদ্বয় দেখলাম, পরস্পর মানে একইভাবে দুটো এক জায়গায়, আর সমদ্বিখণ্ডিত মানে এক জায়গায় এসে মিলিত হওয়া, খণ্ডন করা। ক্লিয়ার? এবার আমরা প্রমাণ করব এক এক করে। তাহলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ছবিটাকে অঙ্কন করে নেওয়া। আমি আগে টোটালটা করি, তারপরে তোরা করবি। সামান্তরিক কি বলা হলো? সামান্তরিক কাকে বলা হয়? চতুর্ভুজ থাকবে, চতুর্ভুজের যেমন 4টা কোণ থাকে, তেমনি সামান্তরিকের, কিন্তু সামান্তরিকের সোজা দিলে হবে না, এটা ভুল, এইভাবে বাঁকা হবে। কেন? কারণ বিপরীত যে কোণগুলো সেগুলো আলাদা হবে। মানে এই কোণের মান আর এই কোণের মান কি সমান হবে? কখনো না। তাহলে সামান্তরিকটা হচ্ছে এ বি সি ডি। ক্লিয়ার? তাহলে এই কথাটাই এখানে আমরা সুন্দর করে পয়েন্ট করব। পয়েন্টটার নাম কি? প্রদত্ত। কি নাম? প্রদত্ত। ক্লিয়ার? এটা কালো কালি দিয়ে পয়েন্ট করব, আমরা পয়েন্ট আকারে লিখবো, কিন্তু এর অপর নাম হচ্ছে ধরা যাক। আরেকটা কেউ লিখে ধরা। প্রমাণটা ভালো করে করব, কারণ এখানেই কিন্তু নাম্বার। বুঝে গেছে? খুব ভালো করে প্রমাণটা করব। প্রমাণটা কি? আমি এখানে কটা ত্রিভুজ বললাম? 4টা ত্রিভুজ। তার মধ্যে আমরা কোন ত্রিভুজটাকে ধরে করব? এই ত্রিভুজটাকে। ত্রিভুজটা কি? এ ও ডি। ত্রিভুজের চিহ্ন এটা হয় জানি আমরা, এ ও ডি। ও এর বিপরীত ত্রিভুজটা কি? বি ও সি। বি ত্রিভুজ, ত্রিভুজ বি ও সি এর মধ্যে, এর মধ্যে কথা বলবি না, এইদিকে দেখ, ভালো করে দেখ একদম। আমরা ত্রিভুজ কটা পেলাম? এখানে দুটো। সুবিধা হতো আমরা এটা দিয়ে করি, এ ও ডি, আর এটা কি? বি ও সি। এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? এখানে একটা দেখার বিষয়, এই ত্রিভুজটাকে আমরা, এখানে একটা জিনিস তৈরি হয়েছে, এটাকে নাম হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। একান্তর কোণের ধারণাটা ভালো করে বুঝতে হবে।
একান্তর কাকে বলা হয়? দুটি সরল রেখাকে যখন অপর একটি সরলরেখা দ্বারা কি করা হয়, ছেদ করা হয়, তখন ছেদক বিন্দুর বিপরীত পাশে বা ভেদক বিন্দুর বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাকেই বলা হয় একান্তর কোণ। আর একান্তর কোণগুলো সর্বদা কি হয়? সমান হয়। অর্থাৎ এইদিকে না করে যদি আমি এইদিকে করতাম হতো কি হতো না? এটা একটা কোণ তৈরি হলো না, এখানে একটা কোণ তৈরি হলো না? তাহলে এই কোণগুলো সর্বদা কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। এই কোণটাকে কি বলা হয়? একান্তর কোণ। তাহলে এখানে আমাদের একান্তর কোণ কোথায় তৈরি হয়েছে? আমি এটাকে যদি উঠিয়ে দিই, এটাকে এই লাইনটাকে আমি প্রথমে উঠালাম, দেখ তো দুটো সরলরেখা না? ভালো করে দেখ, দুটো সরলরেখা না? এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এ ডি একটা সরলরেখা আর কি বিসি একটা সরলরেখা, এদেরকে কি করেছে? ছেদ করেছে। এবার ছেদক বিন্দুর বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয়েছে সেটা কি? একান্তর কোণ। তাহলে একান্তর কোণটা কি হবে? কোণ সর্বদা যে কোণটাকে ধরবো, সর্বদা একদম মাথা ভালো করে ঢুকিয়ে নি, যে কোণকে ধরবো সে সবসময় মধ্যখানে থাকবে। বোঝা গেল? তাহলে আমি এই কোণটাকে যদি তাহলে আমরা বলবো কি করে? সি এ ডি, বা লিখতে পারি ডি এ সি। করা যাবে কি যাবে না? কারণ যাকে ধরবো সে থাকবে কোথায়? মধ্যে, মানে মাঝখানে। ক্লিয়ার? এবার যখন আমরা সি কোণটাকে ধরবো তাহলে কিভাবে লিখবো? এ সি বি, অথবা লিখতে পারি কি বি সি এ। এরা একান্তর কোণ কিনা? আচ্ছা, এটাকে না করে যদি আমি এইদিকে করতাম, এই সাইডে করতাম, তাও একান্তর কোণ হতো কি হতো না বল? কিরকম? একান্তর এখানে বি আর এখানে কে? ডি। যদি বি কোণটাকে ধরে লিখবো কি করে? ডি বি সি, অথবা লিখতে পারি কিভাবে? সি বি ডি। আচ্ছা, ডি কোণটাকে ধরলে কি হতো? ডি এ ডি বি, অথবা কি বি ডি এ। ইজ ইট ক্লিয়ার? বেশ, তাহলে আমরা কোন দিকে ধরছি? আমাদের সুবিধা মতো এদিকে ধরছি আমি। ক্লিয়ার? তাহলে আমরা আগে প্রথমে এই কোণটাকে যদি তাহলে লিখবো কি করে? ডি এ সি বা সি এ ডি, যেভাবে লিখতে পারি আমরা। আমি এখানে লিখছি অতএব সি এ ডি, বা এদিক থেকে লিখি, ডি এ কোণ ডি এ সি। ক্লিয়ার? ইকুয়াল টু আরেকটা কোণ কি? আমরা এই কোণটা কাজ শেষ হয়ে গেল, তাহলে এবার কোন কোণটাকে ধরবো? তাহলে কিভাবে লিখবো? এ সি বি। কোন কোণ এরা? একান্তর কোণ কি? এ সি বি। এ সি বি, এরা কি হয়? সমান হয়। একান্তর কোণগুলো সর্বদা কি হয়? সমান হয়। বুঝা গেছে? এখানে ভালো করে লক্ষ্য করতো, আমরা তো বড় কোণটাকে নিয়েছি, কিন্তু এখানে তো আবার ও আছে, ঠিক না? ও আছে কিনা? তাহলে আমরা এখানে কি নিলাম? ডি এ সি অবধি নিয়েছিলাম। এবার এটাকে যদি বাদ দিই তাহলে আমরা ছোট কোণটাকে নিতে পারবো না, ছোট অংশটাকে। তাহলে কি হবে? ডি এ ও। তাহলে অতএব কোণ কি? ডি এ ও সমান সমান একান্তর কোণ। এটা সবগুলো একান্তর কোণ। একান্তর কোণটা কি হবে? পরেরটা কি হবে? ছোট কোণটা কি হবে? এ ও বি, এই দুটো একান্তর কোণ, আর এটা সমান হয়। তাহলে আমরা কেন বড় কোণটা নিলাম না কেন? কারণ আমাদের প্রমাণ করতে বলেছিল এইটুকু অংশ এ ও সমান সমান ওসি করতে বলেছিল না? ওই জন্য ছোট কোণটাকে কি পাচ্ছি আমরা? দেখ ভালো করে, এই বাহুটা আর এই বাহুটা সমান কিনা? কেন? কারণ এরা হচ্ছে বিপরীত বাহু। কার বিপরীত বাহু? সামান্তরিকটার বিপরীত বাহু। এই ত্রিভুজটারও বিপরীত বাহু, এই ত্রিভুজটারও বিপরীত বাহু, কিনা? আর কি বলা হলো? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা কি লিখবো এখানে? এডি এডি সমান সমান কি? বিসি। ব্র্যাকেটে কি? থার্ড ব্র্যাকেটে যেহেতু এটা যেহেতু চিহ্ন, সামান্তরিকের বিপরীত বাহু। সামান্তরিকের বিপরীত বাহু, এটা হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? কোণ পেলাম, বাহু পেলাম। বোঝা গেছে? আরেকটা জিনিস এখানে পাবো, আরেকটা জিনিস দেখতো, এখানে কটা কোণ উৎপন্ন হয়েছে? ত্রিভুজ তো 4টা উৎপন্ন হয়েছে, কোণ কটা উৎপন্ন হয়েছে? 4টা। দেখ 1 2 3 4, 4টা হয়েছে কিনা? এই যখন দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে তার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোকে বলা হয় হচ্ছে বিপ্রতীপ কোণ। দুটো জিনিস ধারণা পেলাম, একটা হচ্ছে কি একান্তর কোণ, আর একটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ। একান্তর কোণ কোনটা? যেটা জেড বালা, এরকম না? জেড বালা ছিল, এটা একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ কাকে বলা হয়? দুটো সরলরেখার মধ্যে যেটা পরস্পরকে মিলন করে
এবং তার পাশে কটা কটা কোণ উৎপন্ন হয়? 4টা। এটাকে বলা হয় কোন কোণ? বিপ্রতীপ কোণ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে বিপ্রতীপ কোণ কোনটা উৎপন্ন হয়েছে? দেখ হয়েছে কিনা বলতো। তাহলে এখানে বিপ্রতীপ কোণ কি? এ ও ডি সি। কোথায়? এ ও ডি, মানে এই কোণটা নিচ্ছি আমরা। ও কোণটাকে নিলে কি দাঁড়াবে? মানে এইরকম একটা জিনিস আসছে না? এরকম জিনিস আসছে কিনা উপরে? তাহলে এ ও কি ডি, আর নিচের অংশ কি আসছে? এইরকম বি ও সি আসছে কিনা? আর বিপরীত কোণগুলো আর একান্তর কোণগুলো সর্বদা কি হয়? সমান হয়। তাহলে অতএব এখানে কি পাচ্ছি? এ ও ডি, কোণটা এ ও ডি বিপ্রতীপ কোণ, কোণটার নাম কি? বি ও সি। এরা পরস্পর কি সমান, পরস্পর। তাহলে আমরা কি পেলাম? একটা কোণ পেলাম, একান্তর কোণ পেলাম, একটা কি পেলাম? সামান্তরিকের বিপরীত বাহু পেলাম, আর একটা কি পেলাম? বিপ্রতীপ কোণ পেলাম। যদি কোনো ত্রিভুজের আমি এটাকে মুছে দিচ্ছি, যদি কোনো ত্রিভুজের 3টা বাহু সমান হয়, তাকে সেই ত্রিভুজটাকে বলা হয় সর্বসম ত্রিভুজ। কি বলা হয়? সর্বসম ত্রিভুজের 3টা নিয়ম আছে সর্বসমতা প্রমাণ করার জন্য। কটা নিয়ম? 3টা। 1 নম্বর নিয়ম এস এস এ, 2 নম্বর নিয়ম এস এ এস, 3 নম্বর নিয়ম এস এ এ। নিয়ম বিষয় কি এগুলো? এস মানে সাইড মানে বাহু। বুঝা গেছে? তাহলে কি যাচ্ছে? বাহু কোণ। এ মানে অ্যাঙ্গেল মানে কোণ। তাহলে সূত্রটা কি যাচ্ছে? বাহু কোণ, বাহু কোণ বাহু কোণ। এটা কেমন আসলো দেখি, প্রমাণ হচ্ছে কি এটা? দেখ, এটা কি একটা কোণ? তাহলে কোণ, একটা কোণ পেয়ে গেছি আমরা। আচ্ছা, তারপরে কি আসছে? আবার একটা কোণ, মানে এই যে কোণ, আর একটা কি? একটা বাহু। তাহলে এটা, তাহলে কোন নিয়মটা চলছে আমার? 3 নম্বর নিয়মটা এস এ এ বা এ এ এস। আমরা উল্টো ভাবে লিখতে পারি, কোনো ব্যাপার না। তাহলে আমরা সর্বসমতার 3টা নিয়ম শুনলাম। কি কি? এস এস এ, এস এ এস, তারপরে কি? এস এ এ। বুঝা গেছে? অর্থাৎ বাংলা থেকে বললে কি হবে? বাহু কোণ, বাহু কোণ। এইরকম 3টা ফর্মুলা মিললেই তাকে বলা হয় সর্বসমতা। আর ত্রিভুজটা 3টা মিলে গেছে না, এই জন্য এই ত্রিভুজটা কি হয়েছে? সর্বসম ত্রিভুজ। কোন ত্রিভুজটা? ত্রিভুজ এ ও ডি। সর্বসমর চিহ্ন কি? এই রকম ঢেউ খেলানো কিছু একটা যাবে, এরকম সমান সমান দিব, এটার উপরে ঢেউ খেলানো। এটাকে কি চিহ্ন বলা হয়? সর্বসমতার চিহ্ন। কি চিহ্ন? সর্বসম ত্রিভুজটা কি? নিচেটা কি? বি ও সি হয়েছে। এটা সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব আমরা বলতেই পারি এ ও সমান কি? ও সি। সর্বসম হলে পরের অংশটা প্রমাণ হয়ে যায়। এ ও ইকুয়াল টু ও সি, এবং কি হবে? বি ও ইকুয়াল টু ও ডি, প্রমাণিত।